যোগ্য দল হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো স্পেন। সত্যি কথা বলতে এই বিশ্বকাপের মঞ্চে সব থেকে বেস্ট যে দলটা ছিল, প্রত্যেকবার কিন্তু সেটা হয় না, কিন্তু এবার হয়েছে, সব থেকে বেস্ট দলই চ্যাম্পিয়ন হয়েছে। ইউরো কাপে যখন লাস্টবার এদের খেলা দেখেছিলাম তখনই বোঝা যাচ্ছিল যে এদের খেলার স্টাইল, এদের খেলার ওপর কন্ট্রোল, এদের আন্ডারস্ট্যান্ডিং, টিম গেম প্রত্যেকটা মারাত্মক লেভেলের। এই বিশ্বকাপের মঞ্চে সত্যি কথা বলতে কোনো টিমেরই ক্ষমতা ছিল না স্পেনকে হারানোর মতো। কিন্তু সব কিছুর মধ্যেই যেটা মানে দুঃখের জায়গা রয়ে গেল সেটা হচ্ছে লিওনেল মেসি, তার শেষ ম্যাচ হয়ে গেল, আর হয়তো মেসিকে ওয়ার্ল্ড কাপ খেলতে দেখব না। একটা সোনালি অধ্যায় বলুন বা ইতিহাসের একটা উল্লেখযোগ্য বিশেষ অধ্যায় বলুন, যাই বলুন না কেন, তার পরিসমাপ্তি ঘটলো কাল। তবে আমি অন্তত নিজেকে গর্বিত বোধ করব, কারণ মারাদোনার সেই খেলা তো আর আমি তখন অনেক ছোট ছিলাম, দেখতে পাইনি, বুঝিনি, মানে একদমই ছোট তখন আমি। পরে ভিডিওতে দেখতাম, মনে হতো এই রকম প্লেয়ার কেন আর্জেন্টিনা টিমে আর আসে না, আবার কবে দেখতে পাবো। তো সেই আশা, সেই স্বপ্ন মেসি পূরণ করে দিয়েছিল। প্রথম দিকে মেসি যখন এসছিল তখন অনেকেরই মনে হয়নি যে মেসি এই লেভেল পর্যন্ত পৌঁছতে পারে। আর্জেন্টিনার সমর্থকরা ধরেই নিয়েছিল যে মারাদোনা একটাই হয়, মারাদোনার পর আর কেউ সেই রকম হতে পারে না। কিন্তু সেই সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করেছিল মেসি। অনেকে আর্জেন্টিনা টিমের শুধু খেলা দেখেছে, মেসির খেলা আর্জেন্টিনা টিমেই দেখেছে, তাই তারা জানে না। কিন্তু যারা মেসিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেছে তারা জানে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি সর্বকালের সেরা প্লেয়ারদের বিচার করেন তার মধ্যে মেসিই টপে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তার খুব কাছেই থাকবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং মেসি এবং রোনাল্ডোর মধ্যে যে পার্থক্যটার জন্য মেসি এগিয়ে আছে তার ইন্টারন্যাশনাল ট্রফি। তিনবার দেশকে বিশ্বকাপের মঞ্চের ফাইনালে নিয়ে গেছে, দুবার কোপা আমেরিকা জয় করেছে। তো এই কারণগুলোর জন্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে অল্প হলেও এগিয়ে থাকবে মেসি। আর গতকালের ম্যাচের ভাগ্য খানিকটা নির্ধারিত ছিল। আমি আপনাদের আগেও বলেছি, একটা খেলা স্টাইল, যেটা একটা দেশের নিজস্ব স্টাইল, যেটাতে তাদের দেশের প্রত্যেকটা প্লেয়াররা ছোটোবেলা থেকে অভ্যস্ত, তাদের সাথে যদি খেলা হয় এমন একটা টিমের যারা তাদেরই সিস্টেমটাকে অ্যাডপ্ট করেছে অনেক পরে, তো সবসময় যে দেশ ছোটোবেলা থেকে বা চিরকালের এই পদ্ধতিতে খেলে এসেছে তারা সবসময় এগিয়ে থাকবে, তারাই আবিষ্কর্তা বলতে পারেন এই পদ্ধতির। আর্জেন্টিনা মেসিকে সাপোর্ট করার জন্য এই স্প্যানিশ ফুটবলের স্টাইলটা অ্যাডপ্ট করেছিল। মেসি এই স্প্যানিশ ফুটবল যে স্টাইলে স্পেন খেলেছে তার সাথে ভীষণভাবে অভ্যস্ত ছিল। সেই বার্সেলোনা স্টাইল, সেই স্পেনের স্টাইল, সেই পাসিং ফুটবল। স্পেন যে ডিস্টেন্সে পাসিং ফুটবলটা খেলছিল, সেই ডিস্টেন্সে আর্জেন্টিনার প্লেয়ারদের পক্ষে পাসিং ফুটবল খেলাটা সম্ভব ছিল না। ওয়ার্ল্ড কাপের ইতিহাসের সম্পূর্ণ একতরফা একটা ম্যাচ হলো, এরকম একতরফা খেলা আমি আগে কোনো দিন দেখিনি ওয়ার্ল্ড কাপ ফাইনালে অন্তত। আমার মনে হয়েছে আর্জেন্টিনার কোচ বা মেসি বলুন, তারা জানতো যে নর্মাল ফুটবল বা স্প্যানিশ ফুটবল খেলে স্পেনকে তারা হারাতে পারবে না। সেই কারণেই একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়েছিল। এই ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে ম্যাচ বার করা চট করে যায় না। মানে যে ভুলটা ইংল্যান্ড করেছিল লাস্টের দিকে, যে একটা গোলকে এগিয়ে যাওয়ার পর পুরো ডিফেন্সিভ হয়ে গেছিলো, আর্জেন্টিনা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ডিফেন্সিভ ছিল। বলতে পারেন খেলা শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা হার স্বীকার করেই নিয়েছিল বা হেরে যাবে জেনেই খেলতে নেমেছিল। না হলে গোটা বিশ্বকাপে এত ডিফেন্সিভ অ্যাপ্রোচ দেখা যায়নি আর্জেন্টিনা টিমের থেকে। ফাউল রাফ খেলা নিয়ে অনেকেই অনেক কিছু বলছেন, কিন্তু বাস্তবটা বুঝুন, ল্যাটিন আমেরিকান ফুটবল বা ল্যাটিন আমেরিকান দেশগুলো একটু রাফ অ্যান্ড টাফ খেলে, এটা নতুন নয় বা আর্জেন্টিনা নতুন কিছু শুরু করেনি। ইউরোপিয়ান ফুটবল সেই তুলনায় অনেকটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আর স্পেন তো আর্জেন্টিনাকে বেসিক্যালি খেলতেই দেয়নি, তারা নিজেরা খেলেছে, আর্জেন্টিনা তাদের খেলাটাকে আটকানোর চেষ্টা করেছে। তো 90 মিনিট পর্যন্ত সাকসেসফুলি আর্জেন্টিনা আটকেও রেখেছিল, কিন্তু 120 মিনিট পর্যন্ত আটকানোটা সম্ভব নয়। এবং এটা থেকে আপনাকে এটাও বুঝতে হবে যে এই টিমটা, আর্জেন্টিনা টিমটার মধ্যে বেসিক্যালি কিছু নেই, একটা সাদামাটা স্ট্যান্ডার্ড টিম। প্রথম খেলার পরেও যদি ভিডিও দেখেন আমি এই কথাটাই বলেছিলাম, এই টিমে একটা এক্স ফ্যাক্টর আছে মেসি, সেই জন্য টিমটা কিছু দূর যাবে, কিন্তু ফাইনাল পর্যন্ত যাবে এটা আমিও এক্সপেক্ট করিনি।
আর ম্যাচের পরে যে মারামারিটা হলো এটা আনএক্সপেক্টেড। বিশ্বকাপের মঞ্চে ম্যাচিওর্ড প্লেয়ার, স্পেনের প্লেয়াররা বাচ্চা, তাদের কাছ থেকে ইম্যাচিউরিটি তাও আমরা এক্সপেক্ট করতে পারি, কিন্তু আর্জেন্টিনার প্লেয়ারদের এত ম্যাচিওর ওয়ার্ল্ড কাপ জেতা প্লেয়ার, তারা এরকম ইম্যাচিওরের মতো আচরণ করবে, এটা আনএক্সপেক্টেড। খেলায় হার জিত আছে, হারটাকে মানতে শিখতে হবে। এটা আমি আমার মোহনবাগান সমর্থকদেরও প্রথম বছর থেকে বলে যাই, দেখুন খেলায় হার জিত আছে, হারটাকে অ্যাকসেপ্ট করুন। হেরে গেলাম বলে অপোনেন্টকে নোংরা গালিগালাজ করলাম, মারপিট করলাম বা যা হোক একটা বলে দিলাম, এটা ঠিক নয়, এটা স্পোর্টিং অ্যাটিচিউড নয়, এটা স্পোর্টসম্যান স্পিরিট নয়। বিশ্বকাপের মঞ্চে মহা তারকার বিদায় হলো আর নতুন তারকাদের জন্ম হলো। এই স্পেন টিমটা যদি তাদের খেলা ধরে রাখতে পারে তাহলে তারা কিন্তু আরও প্রচুর রেকর্ড করবে, কিন্তু মুশকিল হচ্ছে এই যে তারা ওয়ার্ল্ড কাপ পেয়ে গেল, এটা আমার কাছে মনে হচ্ছে যে একদিকে যেমন ভালো একটা রেকর্ড হলো, আর একদিকে যেহেতু প্লেয়াররা ভীষণ ইয়ং এবং প্রথমবারেই তারা ওয়ার্ল্ড কাপটা পেয়ে গেল, এরপরে তাদের খেলার কিন্তু একটা ডাউনগ্রেড আসতে পারে, যেটা ইতিহাসে দেখা গেছে। এবং আমাদের মোহনবাগানের ইতিহাস ঘাঁটলেও ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা দেখবেন যে স্পেনের একটা বিশাল অবদান রয়েছে। সে কিভু ভিকুনাই বলুন, অ্যান্টোনিও হাবাসি বলুন, হোসে মলিনাই বলুন। আবার এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের অন্যতম সেরা প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজও স্পেনেরই প্লেয়ার। আমি এবং মোহনবাগানের সমস্ত সমর্থকদের তরফ থেকে স্পেনকে জানাই অভিনন্দন, এবং মোহনবাগানের সাথে যুক্ত সমস্ত স্প্যানিশ প্লেয়ার, কোচ, কোচিং স্টাফ সকলকে জানাই বিশ্বকাপের অভিনন্দন। এবার আমাদের ফিরতে হবে আবার মোহনবাগানে, ডুরান্ড কাপের ডার্বি রয়েছে, সেই নিয়ে আলোচনায় ফিরবো এই ভিডিওতে। এইটুকুই, থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।